কোন শ্রেণী পেশার উল্লেখ করার তো প্রয়োজন নাই। যারা আইসিটি অ্যাক্টের অধীনে মামলায় অভিযুক্ত তাদের সেই আইনে মামলা হবে, বিচার হবে। যারা সাধারণ ধারায় অন্যান্য কোর্টের মামলায় অভিযুক্ত হয়েছে সেখানে মামলা হবে। আলাদা করে পিসমিল করে কোন শ্রেণী পেশার মানুষকে বিভক্ত করার কোনো কারণ নাই। আইনের শাসন প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ। আমি যাই, অনেক কাজ আছে। প্রথম প্রশ্নটা হলো, গত 18 মাসে দেশে একটা শব্দ নতুন আসছে যে মব ভায়োলেন্স। এখন সেই মবে গত 18 মাসে কত মামলা হয়েছে, কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই মামলাগুলো আপনি নাম্বার মামলা তো বলতে পারবো না সংখ্যা কত, তবে আপনার সরকার থেকে মব ভায়োলেন্স এই শব্দ থাকবে কিনা আমরা দেখেছি। আমি প্রথম দিনই বললাম যে বাংলাদেশে মব কালচার শেষ, এবং বলে যদি কোথাও হয়ে থাকে সেটা আমরা অ্যাড্রেস করব। এমন না যে আমি এখানে বলে দিলাম মব ভায়োলেন্স হয়তো কেউ করবে না, এমন তো না। কিন্তু আমাদের অ্যাকশনটা দেখতে হবে, যাতে মব ভায়োলেন্সের এগেইনস্টে, মব কালচারের এগেইনস্টে আমাদের রিয়েকশনটা কি। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না, এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক, সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জমানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দিবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে, এবং যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দেওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে, বিবেচনা হবে। এটাই নিয়ম। রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেব না আগামীকালকে, সেটা হবে না। গতকাল একটি গণমাধ্যমে রাষ্ট্রপতি, এখন যিনি আছেন তাকে নিয়ে একটি ইন্টারভিউ হয়েছে। উনি বলেছেন আগের সরকারের যিনি সাবেক প্রধান উপদেষ্টা ছিলেন তাকে নিয়ে অনেক কিছু কথা বলেছে, যে উনি বিদেশ থেকে আসার পরে তার আচ্ছা, এই প্রশ্ন এখানে আসবে নাকি? আইন শৃঙ্খলার সাথে জড়িত এই বিষয়ে আপনার, তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা আইন অনুসারে সেগুলো সবই যাচাই বাছাই করা হবে, এবং এটা স্ক্রুটিনি করার পরে আমরা সেই লাইসেন্স, কি পরিমাণ লাইসেন্স যোগ্যতা আছে তাদের লাইসেন্স বহাল রাখার, সেই পরিমাণে আমরা বহাল রাখবো। আর যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনা যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে, এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে, অ্যামুনিশন সহ। আর সেটা আমরা আজকেই সার্কুলার ইস্যু করব, জেলা পর্যায়ে যাবে, সমস্ত পর্যায়ে যাবে। এটা এখনো আমরা নির্ধারণ করতে আমরা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি। এগুলা কতগুলো লাইসেন্স আছে, লাইসেন্সধারী অস্ত্র কত আছে, কত জমা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা আদেশ দিয়েছিল আগে ঢাকা এবং বিভিন্ন বিভাগীয় শহরের পাসপোর্ট অফিসগুলোতে, সেটা আমরা পরীক্ষা করে আমরা যদি সেটা চালু করি তাহলে ভবিষ্যতে সেটা সারা দেশে আমরা করতে পারবো। সেটা হচ্ছে, আমরা অনেক সময় যেমন দেখি যে রেজিস্ট্রি অফিসের বাইরে যেমন দলিল লেখক থাকে, তাদের রেজিস্ট্রেশন থাকে, নম্বর থাকে, কোথাও কোনো অনিয়ম হলে তাদেরকে অ্যাকাউন্টেবল করা যায়, ধরা যায়, এবং বিভিন্নভাবে তাদেরকে লায়েবল করা যায়। তো সেই রকম কোন সিস্টেমের মাধ্যমে এখানে অনেকটা সহজীকরণ ব্যবস্থা আর কি, এনলিস্টেড সহায়তাকারীর ব্যবস্থা করা যায় কিনা পাসপোর্ট অফিসগুলোর বাইরে সেই দলিল লেখকদের আদলে, তাহলে কিছু কর্মসংস্থানের সৃষ্টি হয়, জনগণের জন্য সহজ হয়, সহজীকরণ হয়, তারা সেবাটা সহজে পেতে পারে। সেই হিসেবে হয়তো তারা একটা নির্ধারিত কাজের জন্য সার্ভিস চার্জ নিতে পারে, সেটাও ঠিক করে দেয়া হবে। এটা আমরা পরীক্ষা করে দেখছি, যাতে করে পাসপোর্ট অফিসে মানুষের ভোগান্তিটা না হয়। সেটা বেসরকারি এখন যেভাবে করছে এগুলো বিচ্ছিন্নভাবে করছে, এবং তাদের মাধ্যমে হয়তো সঠিক সেবাটা আসছে না। এটাকে একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসা যায়, সেটা চেষ্টা করছি। এটা এখনো বলতে পারবো না, এটা দেখতে হবে। সময় দেওয়া আছে? সময় দেওয়া নেই, তারা রিপোর্ট দিবে আমাকে কোথায় কি আছে না। এটা যাচাই বাছাইয়ের কমিটি করার দরকার নাই, এটা পুলিশের কাজ, তারাই করে। সেটা বেঁধে দেয় নাই, সেটা আমাকে ইমিডিয়েটলি একটা রিপোর্ট। আর
হ্যাঁ, সাংবাদিকরা কি মানুষ না? কোনো জন হয়রানি বা ভোগান্তির কারণ না হয় জনগণ। আর কয়েকটা বিষয় আজকে নির্দেশনা দিয়েছে, যেমন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, জেলা পুলিশ সুপার অনেক সময় পলিটিক্যাল কারণে বিভিন্ন লোককে প্রোটোকল দিতে বাধ্য হয়, সেটা যেন না করে। বিধির বাইরে কোনো প্রোটোকল পুলিশ সুপাররা দিবে না। আর বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে স্পেশালি কনস্টেবলের কথাটা বলেছি, স্থায়ী ঠিকানা জালিয়াতি করে অনেক জায়গায় নিয়োগ টিয়োগ হয়েছে। তো সেগুলো একটু ফাইন্ড আউট করে বিবেচনা নিতে বলছে, আবার যেন কারো উপরে জুলুম না হয়। সেরকম অনিয়ম যদি আমরা আশ্রয় দিই, প্রশ্রয় দিই, তাহলে আমি ভবিষ্যতে যেগুলো নিয়োগ করতে চাচ্ছি ওখানেও হয়তো সেটা উৎসাহিত হবে। সেই লক্ষ্যেই যাতে ভবিষ্যৎ নিয়োগের ক্ষেত্রে এরকম নাম ঠিকানা জালিয়াতি কেউ না করতে পারে, সেজন্য বিগত সময়ের যে সমস্ত নিয়োগটা হয়েছে এর মধ্যে এরকম কোনো ঘটনা আছে কিনা যেগুলো অনেক সময় মিডিয়ার মাধ্যমে নজরে এসেছিল, সেগুলো ফাইন্ড আউট করার জন্য পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজকে এটুকুই। তো প্রতিবেদনটা দিয়েছিলেন, আপনারা কি ওই স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করবেন কিনা? আর 2006 সালে নিয়োগ বঞ্চিত অনেক এসআই আমরা এটার জন্য আরেকটা বোধহয় তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের ইশতেহারের মধ্যেও আছে যে আমরা বিডিআর ঘটনাটা পুনঃপুঙ্খানুপুঙ্খ করে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। সেটার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপাতত এটুকু বলি, কারণ ডিটেইল এখন বলতে পারবো। 2006 সালে নিয়োগ বঞ্চিত 636 জন এখন ধারাধারি করছেন, তারা কি চাকরি পাবেন কেন? অবশ্যই পাবে। মামলা তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল, শেষ পর্যন্ত অনুমোদন করে নাই। তারা ন্যায় বিচার পাবে। আদালতের রায় অনুসারেই তারা তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামারি পাঠানো হয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তরে। কি কারণে সেটা অনুমোদন হয় নাই জানি না, তবে অবশ্যই তারা ন্যায় বিচার পাবে, নিয়োগ পাবে। মাননীয় মন্ত্রী, এক সেকেন্ড একটা প্রশ্ন। মামলা প্রত্যাহারের বিষয়ে একটা কথা বলছি, পিছন থেকে একটা সাংবাদিকের কথা বলছি, যারা ছাত্র হত্যার সাথে জড়িত এবং যেসব সাংবাদিকরা উৎসাহিত করছে, এবং শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিকরা নানাভাবে মানে শেখ হাসিনাকে খুনে উৎসাহিত করছে, এইসব সাংবাদিক কিছু জেলে আছে, কিছু এখনো বাইরে আছে। মাননীয় মন্ত্রী, এই সাংবাদিকগুলা যারা এই সাংবাদিক সমাজের কলঙ্ক, তাদের বিচার নিশ্চিত হবে কিনা? এইখানে